সুপ্রভাত বন্ধুরা, আজ 15 জুন সোমবার। শুরু করছি চিন্তনের মুখ্য বার্তা। আজকের মুখ্য বার্তার বিশেষ বিশেষ বিভাগগুলি: আন্তর্জাতিক সংবাদ, দেশের সংবাদ, রাজ্যের সংবাদ এবং খেলার সংবাদ। আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্র ও ইরানের চুক্তি সম্ভাবনার মধ্যেই হরমুজ প্রণালীর কাছে নতুন করে সামরিক উত্তেজনা দেখা দিয়েছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ অবসানে একটি চুক্তি প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে বলে গতকালই দুপক্ষ ইঙ্গিত দিয়েছে। মার্কিন প্রশাসনের এক বরিষ্ঠ কর্মকর্তা বলেছেন, উভয় পক্ষ একটি খসড়া চুক্তির রূপরেখার বিষয়ে একমত হয়েছে। ওয়াশিংটন দু একদিনের মধ্যে এই চুক্তি স্বাক্ষরের আশা করছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগাচি বলেছেন, চুক্তিতে এখনও কিছু পরিবর্তনের সম্ভাবনা আছে, তবে এই প্রাথমিক সমঝোতা দেখিয়ে দিয়েছে চলতি সংঘাত থেকে তার দেশ আরও শক্তিশালী হয়ে উঠেছে। রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক বক্তব্যে আরাগাচি বলেন, ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধে বিজয়ী হয়েছে। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়ে দিয়েছেন, রবিবার ইরানের সঙ্গে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হতে পারে। এই চুক্তি স্বাক্ষরের সঙ্গে সঙ্গে সকলের জন্য সম্পূর্ণ খুলে যাবে হরমুজ প্রণালী, কিন্তু বাস্তবে হরমুজে যে কাঁটা বিধে আছে, চুক্তির সঙ্গে সঙ্গে তা উপড়ে ফেলা সম্ভব নয়, বরং তার সময় সাপেক্ষ। আমেরিকা এবং ইসরায়েলের আগ্রাসনের পরেই হরমুজে নৌ পরিবহনে বাধা দিয়েছিল ইরান। সেখান দিয়ে যাতে কোনো জাহাজ যেতে না পারে তা নিশ্চিত করতে সংকীর্ণ জলপথ জুড়ে পেতে রাখা হয়েছিল মাইন বা বোমা। এখনো সেগুলি সরানো যায়নি। নির্দিষ্ট একটি পথে কিছু জাহাজ চলাচল করছে বটে, কিন্তু সমগ্র হরমুজ জাহাজ পরিবহনের জন্য এখনো নিরাপদ নয়। মার্কিন সংবাদ মাধ্যম ফক্স নিউজ আমেরিকান আধিকারিকদের উদ্ধৃত করে জানিয়েছে, হরমুজ থেকে মাইন সরানোর কাজ পরে করা হবে। আপাতত ইরানের সঙ্গে সমঝোতা করে জলপথের পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে। ট্রাম্পের সমর্থক ইভাঞ্জেলিক্যাল খ্রিস্টানদের একটা বড় অংশ ইরান যুদ্ধ নিয়ে অসন্তুষ্ট। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রাজনৈতিক সমর্থকদের অন্যতম প্রধান অংশ ইভাঞ্জেলিক্যাল খ্রিস্টানদের প্রায় অর্ধেকেই মনে করেন, ইরান যুদ্ধ এবং অভিবাসন আইন প্রয়োগের ক্ষেত্রে ট্রাম্প প্রশাসনের দৃষ্টিভঙ্গি খ্রিস্ট ধর্ম সম্পর্কে তাদের বোঝাপড়া এবং বিশ্বাসের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। রয়টার্সের এক জরিপে এই তথ্য উঠে এসেছে। ইভাঞ্জেলিক্যাল খ্রিস্টানরা, যারা কিনা প্রোটেস্ট্যান্ট শাখার অন্তর্গত একটি প্রধান এবং প্রভাবশালী ধর্মীয় ধারা, তারা ট্রাম্পের 2024 সালে নির্বাচনে জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ট্রাম্প ও তার প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা প্রায়ই নিজেদের নীতি ও লক্ষ্য ব্যাখ্যা করতে ধর্মীয় ভাষা ব্যবহার করেন। প্রসঙ্গত, আগামী নভেম্বরে অনুষ্ঠিতব্য মধ্যবর্তী নির্বাচনে এই ভোটার গোষ্ঠী ট্রাম্পের রিপাবলিকান পার্টির জন্য বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকে সদস্যপদ দেবার আলোচনা শুরু করতে চলেছে বিশ্বের বৃহত্তম অর্থনৈতিক জোট ইউরোপীয় ইউনিয়ন। ব্রাসেলসে সম্প্রতি 27টি সদস্য দেশের রাষ্ট্রদূতেরা এ বিষয়ে সিদ্ধান্ত নিয়েছেন। সেই মতো লুক্সেমবার্গে আলোচনা বসছে ইইউ সদস্য রাষ্ট্রগুলি। ইউক্রেনের পাশাপাশি মলদোভার সদস্যপদ নিয়েও আলোচনা হবে। ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও লুই সন্তোস ডি কোস্টা এবং ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ফন ডের বলেছেন, অত্যন্ত কঠিন পরিস্থিতির মধ্যেও সংস্কারের প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে উভয় দেশ যে দৃঢ়তা, সাহস এবং পরিশ্রম দেখিয়েছে, এই সিদ্ধান্ত তারই স্বীকৃতি। ব্রিটেনের প্রখ্যাত চিত্রশিল্পী ডেভিড হকনি মারা গেছেন। তার বয়স হয়েছিল 88 বছর। সমসাময়িক চিত্রশিল্পের অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্ব ছিলেন হকনি। ভেনেজুয়েলার কুখ্যাত মাদক চক্রের এক নেতা নিহত হয়েছেন, জানালেন ট্রাম্প। পরপর হাঙরের হানায় বিপত্তি ঘটছে অস্ট্রেলিয়ার সমুদ্র সৈকতে। গত এক মাসে হাঙরের হানায় সেই দেশে মৃত্যু হয়েছে 4 জনের। আসছি দেশের খবরে। বিজেপির সহযোগী হতে তৃণমূলের সেই বিদ্রোহীরা এবার এনসিপিআইতে হবে বলছিল, জল্পনা সত্যি করে হলেও তাই। তৃণমূলের বিদ্রোহীদের যে আসলে বিজেপিরই সহযোগী শক্তি করতে এত তোড়জোড়, রবিবার তার সামনে এলো। ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়া এনসিপিআই নামে ত্রিপুরা ভিত্তিক একটি অখ্যাত দলের সঙ্গে মিশে গেল তৃণমূলের 20 জন বিদ্রোহী সাংসদ। পরে ওই গোষ্ঠী দাবি করে তারা সংখ্যায় 20 নয় 22। সূত্রের খবর, এই নতুন
দলের মূল রাজনৈতিক ভরকেন্দ্র বা ফোকাস হতে চলেছে পশ্চিমবঙ্গ, আসাম এবং ত্রিপুরা। রবিবার দিল্লিতে একটি রাজনৈতিক তৎপরতা এক নজিরবিহীন মাত্রা পায়। এদিন লোকসভার স্পিকারের বাসভবনে যাওয়ার আগে কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের সরকারি বাসভবনে গিয়ে হাজির হন তৃণমূলের বিক্ষুব্ধ সাংসদরা। কেন্দ্রীয় মন্ত্রীর বাসভবনে এই হাই প্রোফাইল বৈঠকে হাজির ছিলেন কাকলি ঘোষ দস্তিদার, সুদীপ বন্দ্যোপাধ্যায়, শতাব্দী রায়, অরূপ চক্রবর্তী, সায়নী ঘোষ, মালা রায়, বাপি হালদার এবং প্রসূন বন্দ্যোপাধ্যায়। পুলিশ পরীক্ষার্থীদের বিক্ষোভে পাটলিপুত্র স্টেশন যেন রণক্ষেত্র। রাজ্যের পুলিশ কনস্টেবল নিয়োগ পরীক্ষায় অংশ নিতে আসা শত শত পরীক্ষার্থী বিক্ষোভ এবং পাথর ছুঁড়ে ট্রেন অবরোধের ঘটনায় শনিবার রাতে বিহারের পাটলিপুত্র রেলওয়ে স্টেশনে এক চরম বিশৃঙ্খলা পরিস্থিতির সৃষ্টি হয়। পরীক্ষার্থীদের অভিযোগ ছিল তাদের যাতায়াত ও পরীক্ষার জন্য রেলের পক্ষ থেকে পর্যাপ্ত ব্যবস্থা করা হয়নি। ঘটনার সময়কার বিভিন্ন দৃশ্যে দেখা যায় শত শত চাকরি প্রার্থী রেলওয়ে স্টেশনে প্ল্যাটফর্মে জড়ো হয়ে এবং রেল লাইনের ওপর নেমে স্লোগান দিতে থাকেন। এক পর্যায়ে সেখানে উপস্থিত পুলিশ কর্মীদের সঙ্গে তাদের তীব্র ধস্তাধস্তি শুরু হয়ে যায়। গত শুক্রবার দিল্লির তুকলাগাবাদে এলাকার বহুতলে বিধ্বংসী আগুনে 3 জনের মৃত্যু হয়েছিল। এটা কোনো সাধারণ দুর্ঘটনা ছিল না। পুলিশের অনুমান, পরিকল্পনা করেই সেখানে আগুন লাগানো হয়েছিল। এই অপরাধের পিছনে রয়েছে এক নাবালিকা সহ মোট 4 জন। পুলিশ ইতিমধ্যেই 3 জনকে গ্রেপ্তার করেছে এবং নাবালিকাকে হেফাজতে নিয়েছে। ঘটনার প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে শর্ট সার্কিট বা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ নয়, বরং 2 ভাইয়ের চরম আর্থিক বিবাদ মেটাতে ঠান্ডা মাথায় লাগানো হয়েছিল এই আগুন। ডিজিটাল প্ল্যাটফর্ম ভিত্তিক অর্থনীতিতে কর্মরত লক্ষ লক্ষ গিগ শ্রমিকদের অধিকার রক্ষার লক্ষ্যে এক ঐতিহাসিক পদক্ষেপ নিল আন্তর্জাতিক সংস্থা আইএলও। গত 12 জুন আইএলওর 114তম আন্তর্জাতিক শ্রম সম্মেলনে প্ল্যাটফর্ম অর্থনীতিতে মানবিক কাজ, ডিসেন্ট ওয়ার্ক ইন দ্য প্ল্যাটফর্ম ইকোনমি বিষয়ক কনভেনশনে গিগ শ্রমিকদের কাজের পরিবেশ, অধিকার এবং সামাজিক সুরক্ষার প্রশ্নকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উল্লেখযোগ্যভাবে আইএলওর এই অধিবেশনে ভারত সরকারের লজ্জাজনক অবস্থান বিভিন্ন মহলে নিন্দিত হয়েছে। গিগ শ্রমিকদের জন্য কাজের সুরক্ষা বাধ্যতামূলক করার এই প্রস্তাবে ভোট দেয়নি ভারত। বহুদিন ধরেই নয়াদিল্লি এই প্রস্তাবের বিপক্ষে অবস্থান রেখে এসেছে। গতবারে অধিবেশনে প্রস্তাবের বিরুদ্ধে ভোট দিয়েছিল ভারত। ভয়মুক্ত ভারত গড়তে দেশ জুড়ে বিক্ষোভ ছড়িয়ে দেবার কর্মসূচি নিচ্ছে ককরোচ জনতা পার্টি। দীনেশ ত্রিবেদীর অখণ্ড ভারত মন্তব্যে চাপে ভারত। আরএসএসের সঙ্গে ইউডিএফ সরকারের গোপন আঁতাতের অভিযোগ তুলল এলডিএফ। 3 ভারতীয় নাবিক হত্যায় মুখে রা নেই। ট্রাম্পের দর্শন পেতে মুখিয়ে রয়েছেন মোদি। ভৃত্যের মতো আমেরিকার আদেশ পালন করছেন প্রধানমন্ত্রী, বললেন রাহুল গান্ধী। আবারও শিরোনামে ম্যাগি, এবার প্যাকেটের মধ্যে পাওয়া গেল পোকা। এখন রাজ্যের খবর। রবিবারও অভিষেক ব্যানার্জিকে সিআইডির জেরার মুখোমুখি হতে হয়েছে বিধায়কদের সইজাল ঘিরে জমা অভিযোগের তদন্তে। এই নিয়ে সইজাল মামলায় দ্বিতীয়বার হাজিরা দিচ্ছেন তিনি। তৃণমূলের বিক্ষুব্ধ বিধায়কদের 2 জন সইজাল করার অভিযোগ দায়ের করেন। বিধায়কদের সইজাল তদন্ত মামলায় এদিন তৃণমূলের অন্যতম বিধায়ক কুণাল ঘোষকেও তলব করেছে সিআইডি। সইজাল কাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং কুণাল ঘোষকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করলেন সিআইডি আধিকারিকেরা। 4 ঘন্টা পর সিআইডির দপ্তর ভবানী ভবন থেকে বেরিয়ে কুণাল ঘোষ জানান তিনি সহযোগিতা করছেন তদন্তে। কুণাল ঘোষ বেরিয়ে আসলেও সাংসদ তখনও বেরোয়নি। পরিবহন খরচের নাম করে 3 বছরে প্রায় 300 কোটি টাকা আদায় করা হয়েছে তৃণমূল আমলে, এমনই অভিযোগ করলেন পশ্চিমবঙ্গের মদ ব্যবসায়ীরা। আবগারি দপ্তরের কাছে তদন্তের দাবি জানিয়ে মদ ব্যবসায়ীদের সংগঠন সোসাইটি ফর দ্য ওয়েলফেয়ার অফ ওয়েস্ট বেঙ্গল ফরেন লিকার লাইসেন্সিজ একটি চিঠি দিয়েছে। তাতে তারা জানিয়েছে তৃণমূলের সরকারের চালু করা ডিস্ট্রিবিউটার ডিপো ব্যবস্থা অনুযায়ী ডিস্ট্রিবিউটারদের নিজস্ব ব্যয়ে খুচরো বিক্রেতাদের গুদামে মদ সরবরাহ করতে হতো, কিন্তু নিয়ম লঙ্ঘন করে তাদের কাছ থেকে অর্থ আদায় করা হয়েছে বলে অভিযোগ। সংবাদ সংস্থা পিটিআইয়ের প্রতিবেদন অনুসারে মদের খুচরো ব্যবসায়ীদের অভিযোগ 2022 থেকে 2025 সালের মধ্যে পরিবহন খরচ বাবদ তাদের কাছ থেকে ওই অর্থ নেওয়া হয়েছে। এর নেপথ্যে ছিলেন রাজনৈতিক প্রভাবশালী কয়েকজন। এখন ওই দুর্নীতিকাণ্ডের তদন্ত চান তারা।
বাংলায় ডবল ইঞ্জিন সরকার, তবু কলকাতা ছাড়ছে এসবিআইয়ের 3 গুরুত্বপূর্ণ বিভাগ। বাঙালির কর্মসংস্থানে ক্ষোভ। কলকাতার বুকে বড়সড় ধাক্কা। কলকাতা থেকে একের পর এক গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় পরিষেবা বিভাগ সরিয়ে নেওয়ার পরিকল্পনা করেছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। ব্যাংকের কর্মী সংগঠনগুলির অভিযোগ, চেক ক্লিয়ারিং থেকে শুরু করে অ্যাকাউন্ট ওপেনিং ও পেনশন সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ বিভাগ পশ্চিমবঙ্গের বাইরে স্থানান্তরিত করার ব্লুপ্রিন্ট তৈরি হয়েছে। এর ফলে রাজ্যে স্টেট ব্যাংকের কর্মী পদ কমে যাবে, তেমনই থমকে যেতে পারে পূর্ব ভারতের আর্থিক ও প্রশাসনিক গুরুত্ব। বর্তমানে দেশ জুড়ে এসবিআইয়ের 14টি চেক ক্লিয়ারিং সেল ইউনিট রয়েছে, যার মধ্যে কলকাতা ইউনিটটি পশ্চিমবঙ্গ, সিকিম এবং আন্দামান নিকোবরের চেক ক্লিয়ারিং এর মূল দায়িত্ব সামলায়। এই সেন্টারে প্রতিদিন গড়ে প্রায় 22,000 ইনওয়ার্ড চেক প্রসেস হয়, যা দেশের মধ্যে সর্বোচ্চ। কলকাতা ও গুয়াহাটি সিসিপিসিকে দিল্লির নর্দার্ন গ্রিডের সঙ্গে মিশিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ। ইতিমধ্যেই পাটনা ও ভুবনেশ্বরের কাজ অন্য রাজ্যে সরানো হয়েছে। কলকাতা থেকেও এই পরিষেবা সরলে পূর্বাঞ্চলে আর কোনো নিজস্ব চেক ক্লিয়ারিং সেন্টারই থাকবে না। কর্মীদের আশঙ্কা, এর ফলে গ্রাহক পরিষেবা লাটে উঠবে এবং উচ্চমূল্যের চেক যাচাইয়ের সময় আঞ্চলিক ভাষায় যোগাযোগের সুযোগ পুরোপুরি বন্ধ হয়ে যাবে। আগেই গেছে বিদেশি মুদ্রা বিভাগ। রাজ্যের 25 কোটি টাকার জিএসটি ক্ষতি হয়েছে। এই পরিকল্পনা বাস্তবায়িত হলে প্রায় 350 জন স্থায়ী কর্মীকে দূরবর্তী রাজ্যে বদলি হতে হবে, যার মধ্যে বহু মহিলা ও প্রতিবন্ধী কর্মী রয়েছেন। স্বাভাবিকভাবেই এর ফলে ভবিষ্যতে পশ্চিমবঙ্গে নতুন করে ব্যাংক নিয়োগের কোটাও হু হু করে কমে যাবে। দাবি একটাই, কলকাতাকেই করা হোক পূর্বাঞ্চলীয় গ্রিড। আদানি তোষণ ও পুনর্বাসনহীন উচ্ছেদের বিরুদ্ধে লড়াইয়ের ডাক মোহাম্মদ সেলিমের। আদানির টাকায় ভোট করে দেশের সমস্ত সম্পদ তাদের হাতেই তুলে দিচ্ছে বিজেপি। একই সঙ্গে সামাজিক ও অর্থনৈতিক পুনর্বাসন না দিয়ে দেশ জুড়ে সাধারণ মানুষকে উচ্ছেদ করা হচ্ছে। রবিবার পুরুলিয়ায় এক সাংবাদিক সম্মেলনে এই ভাষাতেই কেন্দ্রীয় সরকার ও রাজ্যের বর্তমান শাসক দলকে তীব্র আক্রমণ করলেন সিপিআইএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। তিনি বলেন, দেশের রেশন ব্যবস্থা এবং ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার শস্য ভাণ্ডার আদানির হাতে তুলে দেওয়া হচ্ছে। আগামী দিনে কৃষকদের থেকে ফসল সংগ্রহের দায়িত্বও আদানির হাতে চলে যাবে। এর পাশাপাশি ধর্মের নামে রাজনীতি করে সাধারণ মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া এবং জ্বালানির দাম বাড়ানোর অভিযোগও তোলেন তিনি। রাজ্যের সাম্প্রতিক উচ্ছেদ প্রসঙ্গে এক প্রশ্নের উত্তরে সিপিআইএম রাজ্য সম্পাদক বলেন, উচ্ছেদের এই ধারা কেবল এই রাজ্যে নয়, গোটা দেশেই চলছে। গুজরাটে সুরাট, আহমেদাবাদের থেকে শুরু করে উত্তরপ্রদেশ, দিল্লি এবং রাজস্থানের বিস্তীর্ণ এলাকায় সাধারণ মানুষের কলোনি, দোকানপাট ও বাজার ভেঙে ফেলা হচ্ছে। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, স্টেশন থেকে হকারদের তাড়ানো হচ্ছে, ছোট দোকান তুলে মল আর অনলাইন ব্যবস্থার দাপট বাড়ানো হচ্ছে। মানুষ কাজ না পেয়ে যে ছোটখাটো ব্যবসা বা হকারি করে খাচ্ছেন তাও কেড়ে নেওয়া হচ্ছে। একেই বলে ভাত দেওয়ার মুরদ নেই, কিল মারার গোঁসায়। পুনর্বাসনহীন উচ্ছেদের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের স্পষ্ট রায়ের কথা মনে করিয়ে দিয়ে তিনি বলেন, সামাজিক ও অর্থনৈতিক পুনর্বাসন না দিয়ে কাউকে উচ্ছেদ করা যায় না। এই বেআইনি উচ্ছেদ ও রুটিরুজি কেড়ে নেওয়ার বিরুদ্ধে বামপন্থীদের আন্দোলন ও লড়াই জারি থাকবে বলে তিনি স্পষ্ট জানান। শেষে খেলার খবর। ফুটবল বিশ্বকাপের চৌহদ্দিতেও নেই ভারত। তাও রবিবার বিশ্বকাপের অভিষেক হয়ে গেল এক ভারতীয় বংশোদ্ভূত ফুটবলারের। অস্ট্রেলিয়ার হয়ে তুরস্কের বিরুদ্ধে খেললেন নিশান ভেলুপিল্লাই। পরিবর্তক ফুটবলার হিসেবে নেমেছিলেন ভেলুপিল্লাই। মহিলাদের টি-20 বিশ্বকাপে ভারতের সামনে দাঁড়াতে পারল না পাকিস্তান। বার্মিংহামে দাপট দেখালেন হরমনপ্রীত কৌরেরা। পাকিস্তানকে 64 রানে হারিয়ে বিশ্বকাপ শুরু হলো তাদের। ব্যাট হাতে নায়ক স্মৃতি মান্ধানা ও রিচা ঘোষ, বল হাতে দাপট দেখালেন দীপ্তি শর্মা ও শ্রীচরণী। 5 উইকেট নিয়ে খেলা শেষ করলেন দীপ্তি। আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত। নমস্কার।